নমস্কার, আমি ডক্টর মৌমিতা বিশ্বাস, সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ, পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি আধুনিক বাংলার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য। এই বিষয়টির প্রতি আলোকপাত করতে গেলে আমাদের যেটা প্রথমেই দেখতে হবে সেটা হলো এই আধুনিক বাংলা ভাষার সময়কালটা কিন্তু অত্যন্ত বিস্তৃত। ফলে ভাষা এক জায়গায় থেমে নেই এবং থেমে না থাকার জন্য এই ভাষার শরীরে যে নানান খাঁজে খাঁজে নানান বৈশিষ্ট্যগুলো রয়েছে সেই বৈশিষ্ট্যগুলোর প্রতি আমাদের আলোকপাত করা প্রয়োজন। অষ্টাদশ শতকের মধ্যভাগ থেকে প্রায় বর্তমান সময় পর্যন্ত এই দীর্ঘ সময় এই বিস্তৃতিকাল। আমরা যে ভাষায় কথা বলি, যে ভাষায় আমরা আমাদের মনের ভাব প্রকাশ করি, সেই ভাষাটি কিভাবে বিকশিত এবং বিবর্তিত হলো সেই জায়গাটা আমরা এই আলোচনা থেকে পাব। এবং এই আলোচনায় আমরা আধুনিক বাংলা ভাষার ধ্বনিতাত্ত্বিক, রূপতাত্ত্বিক, অন্বয়গত বা বাক্য গঠনগত এবং ছন্দগত দিকগুলো আলোচনা করব। এই আলোচনা থেকে শিক্ষার্থীরা আধুনিক যুগের বাংলা ভাষার বিভিন্ন পর্বের বৈশিষ্ট্যগুলো সম্পর্কে জানতে পারবে এবং এই যে একটা দীর্ঘ পর্ব, এই পর্বগুলোর ভেতরেও যে উপপর্ব রয়েছে এবং বাংলা ভাষা, সেই বাংলা ভাষার সাহিত্যিক নিদর্শন এবং যারা লেখক তারা যে লিখছেন এবং লেখার মধ্যে মধ্যে এবং বাংলা ভাষার গতিতে যে বাঁকগুলো আসছে সেইগুলো সম্পর্কে আমরা সুস্পষ্ট একটা ধারণা পেতে পারবো। এছাড়াও আমরা আজকের এই আধুনিক বাংলা একেবারে পূর্বরূপ থেকে কিভাবে এই বর্তমান সময়ে এসে আধুনিক বাংলায় উপনীত হলো তার একটা ঐতিহাসিক পটভূমি সম্পর্কে আমরা জানতে পারবো। এছাড়াও মূলত বাংলা গদ্যরীতির ধারাবাহিকতায় বৈষয়িক চিঠি, ধর্মপ্রচার, জনসাধারণের সাধারণ ভাষা শিক্ষা, সংবাদপত্রের ভাষা, সমাজ সংস্কারক ও সাহিত্যিকদের বিচিত্র বিষয়কেন্দ্রিক ভাষার যে উদ্দেশ্য ও ধারাবাহিকতার বিকাশ ঘটেছে তার প্রকাশ এখানে আমরা করতে পারব। আমি মূলত এই আধুনিক বাংলা ভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য বলতে গিয়ে যেটা প্রথমেই বলবো সেটা হলো বাংলা ভাষার উদ্ভব, অর্থাৎ বাংলা ভাষার রূপটা ঠিক কোথায় ছিল, সে কিভাবে কোন জায়গা থেকে বাংলা ভাষা এলো সেই জায়গাটা আমাদের আগে জানতে হবে। তারপর আমরা জানব বাংলা ভাষার যুগবিভাগ, অর্থাৎ এই বিস্তৃত বাংলা ভাষার সময়কালকে কিভাবে আমরা ভাগ করে নিয়েছি তার ভাষাগত বৈশিষ্ট্যের নিরিখে। এরপর আমরা যেটা জানব সেটা হলো আধুনিক বাংলা ভাষার ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য, রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য, বাক্য গঠনগত বা অন্বয়গত বৈশিষ্ট্য এবং ছন্দগত বৈশিষ্ট্য। এর মাধ্যমে আমরা আধুনিক বাংলা ভাষার রূপরেখা নির্ধারণ করব। মোটামুটি আধুনিক বাংলা ভাষায় পৌঁছানোর আগে আমরা যে বাংলা ভাষার ক্রমবিকাশের যে ধারা সেই জায়গাটা সম্পর্কে জেনে নেব। আমরা জানি যে প্রচুর ভাষা রয়েছে বা প্রচুর ভাষা অবলুপ্তির পথে, প্রচুর ভাষার লিপি আছে আবার অনেক ভাষার লিপি নেইও। এবং সবচেয়ে আনন্দের খবর হলো আমাদের বাংলা ভাষা এখন ধ্রুপদী ভাষার সম্মান পেয়েছে। সুতরাং আমরা গর্বিত আমাদের বাংলা ভাষা নিয়ে এই চর্চা করতে। একটি ধ্রুপদী ভাষায় আমি কথা বলি, একটি ধ্রুপদী ভাষায় আমাদের পূর্বপুরুষেরা দীর্ঘদিন ধরে তাদের তথ্য, তাদের যুক্তি, তাদের আবেগ, অনুভূতি, তাদের কাহিনী সবটা প্রকাশ করে গেছে এই বাংলা ভাষায়। সেই ভাষার রূপ বৈচিত্র্য আমরা আলোচনা করব। আমরা প্রথমেই জানি যে এই যে এতগুলো ভাষা, হাজার হাজার ভাষা আমাদের পৃথিবীতে রয়েছে, মানুষেরা কথা বলেন, তাদের আবেগ, তাদের দুঃখ, কষ্ট, অনুভূতি, আনন্দ সবটাই তারা ভাগ করে নেন তাদের নিজস্ব কথোপকথনের মাধ্যমে, তাদের ভাব বিনিময়ের মাধ্যমে, এবং ভাষা সেই মাধ্যম হয়ে আমাদের কাছে প্রকাশিত হয়। ইন্দো ইউরোপীয় ভাষাবংশ একটি মূল প্রধান ভাষাবংশ, যেখান থেকে অনেকগুলি প্রচলিত, বিখ্যাত, জনপ্রিয়
এবং এখনো পর্যন্ত যে ভাষায় প্রচুর পরিমাণে কাজ হচ্ছে সেই রকম ভাষার উৎপত্তি হয়েছে এই ভাষা বংশ থেকে। এই ইন্দো ইউরোপীয় ভাষা বংশ থেকে আসছে ইন্দো ইরানীয়, এবং এই ইন্দো ইরানীয় শাখার মানুষেরা তাদের যাযাবর বৃত্তির জন্য বিভিন্ন জায়গায় আঞ্চলিকভাবে বিভক্ত হয়ে যাচ্ছে। আমরা পাচ্ছি ইরানীয় আর্য, আমরা পাচ্ছি দরদীয়, এবং আমরা পাচ্ছি প্রাচীন ভারতীয় আর্য। প্রাচীন ভারতীয় আর্য আবার প্রত্যেক ভাষারই দুটো করে রূপ থাকে। একটা যে ভাষায় সাহিত্য লেখা হয়, আমরা সবসময় যে ভাষায় লিখি সে ভাষায় কথা বলি না, ফলে তার একটা কথ্য রূপ থাকে এবং একটা সাহিত্যিক রূপ থাকে। এখানেও ঠিক তাই, প্রাচীন ভারতীয় আর্য ভাষাতেও একটা সাহিত্যিক রূপ ছিল, যদিও সেটাকে অনেকে সংস্কৃত বলেন, কিন্তু সেটা আদতে সংস্কৃত নয়। সংস্কৃত ভাষাটাকে সংস্কার করা হয়েছিল, কিন্তু এই ভাষাটাকে আমরা ছান্দস বলতে পারি, অর্থাৎ বৈদিক ভাষা, যে ভাষায় বেদ লেখা হয়েছিল। এর যে কথ্য রূপ, সেই কথ্য রূপটাকে আঞ্চলিকগতভাবে চারটে ভাগে ভাগ করা যায়: প্রাচ্য, উদিচ্য, মধ্যদেশীয় এবং দাক্ষিণাত্য। এবং উদিচ্য অঞ্চলের ভাষাটাকেও আমরা দুরকমভাবে ভাগ করতে পারি: প্রাচ্য মধ্যা এবং প্রাচ্যা। প্রাচ্যা থেকে আসছে মাগধী প্রাকৃত। শুধু মাগধী প্রাকৃত নয়, 5টা প্রাকৃতের জায়গা আমরা দেখতে পাই। এই 5টা প্রাকৃতের মধ্যে মাগধী, অর্ধমাগধী, সৌরসেনী, পৈশাচী এবং মহারাষ্ট্র, এই প্রত্যেকটা ভাগ থেকে বিভিন্ন ভাষার উৎপত্তি। মূলত মাগধী প্রাকৃত থেকে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে বলে অনুমান করা হয় এবং তার প্রমাণও মেলে। মাগধী প্রাকৃত থেকে মাগধী অপভ্রংশ, অপহট্ট, এবং সেই ভাষাটাকে আমরা পশ্চিমা এবং পূর্বী দুটো ভাগে ভাগ করছি। এই পূর্বী থেকেই বঙ্গ অসমিয়া এবং ওড়িয়া ভাষা আসছে এবং বঙ্গ অসমিয়া ভেঙে বাংলা এবং অসমিয়া ভাষা রূপ লাভ করছে। সুতরাং আমরা বাংলা ভাষার উৎপত্তি দেখলাম যে কিভাবে বাংলা ভাষা আসলো এই দীর্ঘ পদযাত্রার পরে। কিন্তু এই বাংলা ভাষার যাত্রাও কিন্তু একেবারে কম নয়, সেটাও হাজার হাজার বছরের ভাষা, এবং যার জন্য আমরা এই ধ্রুপদী ভাষার তকমা বহন করতে পারি আমাদের অহংবোধকে নিয়েই। এই বাংলা ভাষাকে আমরা 3টে ভাগে ভাগ করতে পারি: প্রাচীন বাংলা, মধ্য বাংলা এবং আধুনিক বাংলা। এই প্রাচীন বাংলা, ওল্ড বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, এর সময়কাল মোটামুটি 900 খ্রিস্টাব্দ থেকে 1350 খ্রিস্টাব্দের মধ্যে। এই সময় আমরা নিদর্শন হিসেবে পাই চর্যাগীতি, সর্বানন্দ রচিত অমরকোষেট্টিকা এবং আরও কিছু গ্রন্থ বা পুঁথি আমরা পেয়েছি। মধ্য বাংলার সময়টা বেশ দীর্ঘ, মোটামুটি 1350 থেকে 1760 কবি ভারতচন্দ্রের মৃত্যু পর্যন্ত এই সময়কালটাকে ধরে নেওয়া হয়। 1350 থেকে 1500 খ্রিস্টাব্দ পর্যন্ত আদি মধ্য বাংলা, এবং 1550 থেকে মোটামুটি অন্তমধ্য বাংলা 1760 পর্যন্ত চলতে থাকে। মোটামুটি আমরা এরকম একটা ভাগ করে নিই। আদি মধ্য বাংলার নিদর্শন হলো বড়ুচণ্ডী দাসের শ্রীকৃষ্ণ কীর্তন, এটি সবচেয়ে বেশি প্রামাণ্য পুঁথিগত নিদর্শন। এবং অন্তমধ্য বাংলায় অনেক নিদর্শন রয়েছে, সাহিত্যিকগতভাবে সাহিত্যিক নিদর্শন রয়েছে এক্ষেত্রে। সেখানে আমরা দেখতে পাই যে মঙ্গল কাব্য, অনেকগুলো মঙ্গল কাব্য রয়েছে: মনসা মঙ্গল, ধর্মমঙ্গল, চণ্ডীমঙ্গল, অন্নদামঙ্গল, শিবমঙ্গল, এরকম অনেকগুলো মঙ্গল কাব্য রয়েছে। আমরা ভীষণভাবে রাধাকৃষ্ণের প্রেম এবং দর্শন আশ্রিত আমরা বৈষ্ণব পদাবলী দেখতে পাই, আমরা শাক্ত পদাবলী দেখতে পাই, শক্তির আরাধনা। সেখানে শক্তি আছে, কিন্তু তার সাথে আছে অত্যন্ত স্নেহপ্রবণতা। সেখানে মা যেন আমাদের ঘরের মেয়ে। সুতরাং তার সাথে যে ভাষায় আলাপ চলে শাক্তগীতি, সেই ভাষাতেই গান গেয়েছে। আছে অনুবাদ সাহিত্য, আছে চৈতন্য চরিত সাহিত্য, চৈতন্যদেবের জীবনী কেন্দ্রিক তথ্য সেখান থেকে আমরা পাচ্ছি। এরপরে রয়েছে আধুনিক বাংলা, যেটা মোটামুটি শুরু হচ্ছে 1760 খ্রিস্টাব্দ থেকে, ভারতচন্দ্রের মৃত্যুর পর থেকে, এবং এখনো পর্যন্ত বর্তমান সময় পর্যন্ত সেই আধুনিক বাংলার ধারা অব্যাহত। মোটামুটি আমরা এর নিদর্শন হিসেবে পাই ফোর্ট উইলিয়াম কলেজের খ্রিস্টান মিশনারিদের সাহিত্য, রামমোহনের প্রবন্ধ, বিদ্যাসাগরের প্রবন্ধ, গদ্য, বঙ্কিমচন্দ্রের আমরা প্রবন্ধ পাচ্ছি, উপন্যাস পাচ্ছি, রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, দীন বন্দ্যোপাধ্যায়। এইভাবে ক্রমশ আধুনিক বাংলার ভাষা বিভিন্ন সাহিত্যিকদের হাত ধরে এগিয়েছে, লিখিত সাহিত্য বা সাহিত্য যেটা আমরা পড়ি। কিন্তু মৌখিক ভাষা কিন্তু
একেবারে আরও দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে এবং একেবারে সময় তারিখের নিরিখে এই যে আমি বললাম 1760 বা 1800 খ্রিস্টাব্দ বা বাংলা বিভাগ শুরু হচ্ছে ফোর্ট উইলিয়াম কলেজের 1801 খ্রিস্টাব্দ, একেবারে সেখান থেকেই যে বাংলা গদ্য সেদিন থেকেই লেখা শুরু হয়ে গেল, ব্যাপারটা কিন্তু এমনভাবে হয় না। এর স্রোতটা কিন্তু ফল্গু ধারার মতো একেবারে জনমানুষের কথায়, কথোপকথনে, ভাব বিনিময়ের মাধ্যমে চলতে থাকে। ফলে এই আধুনিক গদ্যকে আবার আমরা কয়েকটা ভাগে ভাগ করতে পারি বা আধুনিক বাংলার ভাষাকে আমরা কয়েকটা ভাগে ভাগ করতে পারি। প্রথমেই আমরা পাই সূচনা পর্ব, তারপর পাই উন্মেষ পর্ব, অভ্যুদয় পর্ব এবং বিকাশ পর্ব। এই সূচনা পর্ব মোটামুটি 1500 থেকে 1743 খ্রিস্টাব্দের মধ্যে আমরা বলতে পারি। এই সময় আমরা বলছি যে 1800 খ্রিস্টাব্দ থেকে বা 1760 থেকে শুরু হচ্ছে আধুনিক বাংলা, কিন্তু সূচনা পর্ব আমরা দিচ্ছি 1500 থেকে 1743-এর মধ্যে। এখানে একটা প্রশ্ন আসতে পারে যে কেন বলেছি সূচনা পর্ব, অর্থাৎ এই যে ভাষা আমি বলেছি যে তারিখ দেখে ভাষা হঠাৎ করে বদলে যায় না, অর্থাৎ তলায় তলায় ভেতরে ভেতরে মানুষের কথোপকথনের মধ্যে দিয়ে এই গদ্য চর্চা কিন্তু ছিল। মৌখিক ভাষণে এই কথোপকথনে এই গদ্য ভাষার চর্চা ছিল, সেখান থেকেই এই সূচনা পর্বটা শুরু হয়েছিল। শুধু কথা বলায় নয়, চিঠিপত্র, দলিল দস্তাবেজ সেখানেও ছিল। ফলে আমরা সূচনা পর্বের সময়টাকে খানিক পিছিয়ে আনছি, কারণ সেখান থেকেই শুরু হয়ে গিয়েছিল এই সলতে পাকানোর কাজটি। প্রদীপ জ্বালানোর আগে যেমন সলতে পাকানোর কাজটা থাকে, তাতে তেল দেওয়ার কাজটা থাকে, ঠিক সেইভাবেই সূচনা পর্বে এই গদ্য চর্চার কাজটা মৌখিকভাবে শুরু হয়ে গিয়েছিল। এরপর পাচ্ছি আমরা উন্মেষ পর্ব। উন্মেষ পর্বের সময়কাল মোটামুটি 1743 থেকে 1818 খ্রিস্টাব্দের মধ্যে। এরপর আমরা পাচ্ছি অভ্যুদয় পর্ব, 1818 খ্রিস্টাব্দ থেকে 1847 খ্রিস্টাব্দের মধ্যে এই সময়কালকে ধরা হয়। এবং বিকাশ পর্ব আমরা পাচ্ছি 1847 থেকে একেবারে বর্তমান সময় পর্যন্ত। এই বিস্তৃত সময়টাকে, এই 200-250 বছরের সময়টাকে আবার দুভাগে ভাগ করে নিলাম আমরা। সেটা হলো অত্যাধুনিক বাংলা ভাষা, সেটাকে আমরা 20 শতকের বাংলা ভাষা বলতে পারি, আবার সাম্প্রতিক বাংলা ভাষা যেটা আমরা 21 শতকের বাংলা ভাষাকে বলতে পারি। তাহলে সূচনা পর্বে কি ছিল? আমরা সূচনা পর্বে নিদর্শন হিসেবে পাই মৌখিক গদ্য ভাষা, অহোমরাজ স্বর্গনারায়ণকে লেখা কোচবিহারের মহারাজা নরনারায়ণের পত্র, আমরা পাচ্ছি চিঠিপত্র, দলিল দস্তাবেজ, চুক্তিপত্র, কিছু বৈষয়িক রচনা, কিছু ইস্তফাপত্র, কিছু পরাজয়পত্র, এছাড়াও পাচ্ছি দেহকর্চা, নরোত্তম দাসের দেহকর্চা, গোপীচন্দ্র নাটকে উল্লিখিত নাটকীয় সংলাপ প্রভৃতি আমরা এখানে পাচ্ছি। এরপর আসবে উন্মেষ পর্ব। সেই উন্মেষ পর্বে আমরা পাচ্ছি বিদেশিদের ধর্মপ্রচার কেন্দ্রিত রচনা। আমরা জানি ইংরেজরা এসেছিল বণিক হিসেবে, তারপর তারা প্রশাসক হিসাবে গেড়ে বসলেন এবং তারা প্রাথমিকভাবে ব্যবসা বাণিজ্য এবং ধর্মপ্রচারের উদ্দেশ্যে আমাদের দেশে এসেছিল। এবং একথা ভুললে চলবে না যে বাংলা গদ্যের চর্চা, এমনকি বাংলা ব্যাকরণ চর্চাও তাদের হাতেই শুরু হয়েছিল। এই যে কয়েকশো বছরের বাংলা ভাষা চলছিল, লিখিত সাহিত্যিক নিদর্শন হিসেবে এবং মৌখিক ভাষায় বাংলা ভাষা চলছিল, কিন্তু তার কিন্তু কোনো বাংলা ব্যাকরণ রচনা হয়েছিল না। এবং সেটা প্রথম করলো এই বিদেশিরা এসে, যদিও তারা তাদের প্রয়োজনে, তাদের স্বার্থে, তাদের প্রয়োজন ছিল ধর্মপ্রচার, বাণিজ্য বিস্তার, সুতরাং তারা আমাদের দেশের মানুষের সাথে কথা বলতে চাইছিল, ভাব আদান প্রদান করতে চাইছিল, আমাদের সমস্যা, সংকট, চাহিদাগুলো জানতে চাইছিল, আমাদের দুর্বলতার দিক, আমাদের সবলতার দিক জানতে চাইছিল, যেগুলো আমাদের ভাষা না জানলে তাদের অসুবিধা হতো। ফলে তারা আমাদের ভাষা জানার জন্যই প্রথম আমরা দেখতে পাচ্ছি তাদের হাতেই বাংলা ব্যাকরণ চর্চা শুরু হচ্ছে এবং তারাই গদ্য রচনার, বিশেষত মৌখিক রচনার উপর তারা গুরুত্ব আরোপ করলো বা মৌখিক ভাষার উপর। ফলে বিদেশিদের ধর্মপ্রচার কেন্দ্রিত রচনা, সেখানে পর্তুগিজরা আসছে, ইংরেজরা আসছে, ওলন্দাজরা আসছে, আমরা পাচ্ছি ফরাসিরা আসছে, এদের বিভিন্ন শব্দের অনুপ্রবেশ ঘটছে, বিচিত্র বিষয় শুরু হচ্ছে বাংলা ভাষাকে কেন্দ্র করে। সেখানে ধর্মপ্রচারের কথ্য ভাষা গ্রহণ করা হচ্ছে, সেখানে ব্রাহ্মণ, রোমান, ক্যাথলিক সংবাদ, কৃপা শাস্ত্রের অর্থভেদ আমরা দেখতে পাচ্ছি, হ্যালহেডের বাংলা ব্যাকরণ, রামরাম বসু রচিত রাজা প্রতাপাদিত্য চরিত্র, লিপিমালা বা মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের 32 সিংহাসন,
রাজীব লোচন মুখোপাধ্যায়ের মহারাজা কৃষ্ণচন্দ্র রায়স্য চরিত্রম, হরপ্রসাদ রায়ের পুরুষ পরীক্ষা, এরকম নানান বই প্রকাশিত হচ্ছে এবং গদ্য ভাষায় সেগুলো প্রকাশিত হচ্ছে, যদিও গদ্যটা সাধু গদ্য। এরপর আমরা চলে যাব অভ্যুদয় পর্বে। এই সময়টা আমরা দেখতে পাচ্ছি যে এই পর্বটা পূর্ববর্তী পর্বকে অনুসরণ করছে এবং ব্যক্তিবিশেষ পণ্ডিত বা সাধারণ শিক্ষার্থীর বাইরে শিক্ষিত জনসাধারণের জন্য সংবাদপত্র ও সাময়িক পত্রিকায় এই পর্বের গদ্য বিস্তার লাভ করল। এটা কিন্তু একটা বড় বাঁক আমাদের বাংলা ভাষায়। বাংলা ভাষা মৌখিক কথোপকথন, ভাব আদান প্রদানের জন্য ছিল ধর্মপ্রচারের জন্য, ছিল আমাদের বিদেশিদের হাতে ব্যাকরণ বা তাদের ভাব তারা কিভাবে আমাদের দেশের মানুষদের সাথে কথা বলবে সেটার জন্য। কিন্তু এই প্রথম সর্বসাধারণ, শুধু শিক্ষিত ব্যক্তি নয়, শুধু প্রয়োজনের স্বার্থে যারা ভাষা চর্চা করছেন শুধু তাদের জন্য নয়, এইবার থেকে শুরু হলো সংবাদপত্র এবং সাময়িক পত্রিকায় বাংলা গদ্যের বিস্তার, যেটা আমাদের বাংলা সাহিত্যকে একসাথে অনেকখানি এগিয়ে দিতে সাহায্য করেছে এবং বাংলা ভাষা তার যে একটা স্ট্যান্ডার্ড রূপ, একটা মান্য জায়গা, সেই জায়গাটা কিন্তু আপামর জনগণ রপ্ত করতে পেরেছে। এই সময় আমরা দেখতে পাচ্ছি কিছু যারা সমাজের সংস্কারকে মেনে আমাদের একেবারে সমাজের ভেতরে থেকে সমাজের নিয়ম শৃঙ্খলা রক্ষা করছে, তারাও কিছু লিখছেন তাদের সম্পর্কে, যেমন তারিণীচরণ মিত্র, রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র গুপ্ত, ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়, রাধাকান্ত দেব, প্রিন্স দ্বারকানাথ ঠাকুর, এদের ভাষা চর্চা আমরা, প্রবন্ধ চর্চা আমরা দেখতে পাচ্ছি। আবার একই সাথে ডেভিড হেয়ার, ডিরোজিও এবং ডিরোজিও রচিত বাঙালির ধর্ম, সমাজ, রাজনীতি বা বিভিন্ন রকম সমাজ এবং সেই সময়কার নানান রকম যে উত্থান পতন ঘটনা, সেই জায়গাগুলো কিন্তু এই গদ্য ভাষায় উঠে আসছে বা এইসব প্রবন্ধগুলোতে উঠে আসছে। আরও বিশেষভাবে তৎকালীন রাজনীতি, সমাজ, অর্থনীতি সবটা সাধারণ মানুষের কাছে উঠে আসছে পত্রপত্রিকার মাধ্যমে। সেগুলোকে আমরা দেখতে পাচ্ছি দিগদর্শন, যেটা আমরা প্রথম আমাদের বাংলা ভাষার পত্র বলে থাকি, সমাচার দর্পণ, সংবাদ কৌমুদী, সংবাদ প্রভাকর, তত্ত্ববোধিনী প্রভৃতি পত্রপত্রিকার মাধ্যমে এই গদ্য ভাষা এগিয়ে চলতে থাকলো। বিকাশ পর্বে আমরা বলবো যে এই পর্বের গদ্যরীতিতে পূর্ববর্তী পর্বের তুলনায় কিন্তু আমূল পরিবর্তন ঘটে গেল। এই পর্বের বাংলা গদ্যের একটা নিজস্ব ছন্দ, তাল, বাক্য গঠন রীতি, জ্যোতিচিহ্ন সুনিশ্চিত হলো। বাংলা গদ্য নানান বিষয় বৈচিত্র্যের ধারক হয়ে উঠল। বৈজ্ঞানিক যুক্তিবাদ, তথ্যনিষ্ঠ, কল্পজগৎ, রোমান্টিকতা এই পর্বে স্বতন্ত্র রূপে দেখা দিল। এবং এই যে একটা জায়গা, এই যে পরিবর্তনের একটা জায়গা তৈরি হয়ে গেল, এখানে কিন্তু যুক্তি, একেবারে যুক্তি, দর্শন এই ভাষায় এসে দানা বাঁধল এবং এই দর্শনের দ্বারাই বিভিন্ন রকম প্রবন্ধ লেখা হচ্ছে। সুতরাং এই দর্শনে কিন্তু ভাবাবেগ কম, যুক্তি বেশি, সুতরাং ভাষার বাঁধন সেইভাবেই একেবারে সুপ্রযুক্ত হচ্ছে। এই পর্বে আমরা পাচ্ছি বিদ্যাসাগরের বেতাল পঞ্চবিংশতি এবং বিদ্যাসাগরের অন্যান্য রচনা, অক্ষয় কুমার দত্তের প্রবন্ধ, বঙ্কিমচন্দ্রের দুর্গেশ নন্দিনী উপন্যাস বা আরও পরবর্তী সময় আরও তিনি উপন্যাস লিখছেন, প্রবন্ধ লিখছেন, এবং তারপর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, এবং আমরা দেখতে পাচ্ছি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, এবং আরও এইভাবে ক্রমশ এগিয়ে আসছে। কল্লোল যুগে আমরা দেখতে পাচ্ছি ভাষার আরও খানিকটা পরিবর্তন হলো। এইভাবে ক্রমশ বাংলা ভাষা এগিয়ে আসছে এবং আজকের সময়ে বাংলা ভাষার রূপ লাভ করছে। আসলে ভাষা তো একটা আলাদা কোনো সেক্টর নয়, আসলে ভাষা সব কিছুর সঙ্গে জড়িয়ে রয়েছে। আমাদের সমাজ, আমাদের রাজনীতি, আমাদের অর্থনীতি, আমাদের ধর্ম, আমাদের ভাবনা, আমাদের পরিস্থিতি, আমাদের স্থান, কাল, পাত্র, বিবেক, মনস্তত্ত্ব সব কিছু নিয়ে এই ভাষা, যা আমরা সোশিওলিঙ্গুইস্টিক্স বা সমাজ ভাষা বিজ্ঞান শাখায় আলোচনা করে থাকি। সুতরাং আধুনিক বাংলা ভাষার এতগুলো দিক এবং এই রকম জায়গা আমরা খুব ছোট জায়গায় বিশ্লেষণ করে দেখাতে পারবো না। বা এই যে এতক্ষণ যে আমি পর্বগুলোর কথা বলছিলাম, সূচনা পর্ব, অভ্যুদয় পর্ব বা বিকাশ পর্ব, এই যে এতগুলো পর্ব, এই পর্বের ভাষা তো সব জায়গায় একরকম নয়। একেবারে প্রাথমিকভাবে যে সংস্কৃত ঘেঁষা বাক্য বা শব্দবন্ধনের ব্যবহার হতো, ক্রমে সেটা কমে আসছে।
বা বিদ্যাসাগর রামমোহনের ভাষাই বা আমরা যেভাবে পড়ব, রবীন্দ্রনাথের ভাষা সেইভাবে নয়, কিংবা রবীন্দ্রনাথের ভাষার প্রাথমিক পর্যায়ে তিনি যেভাবে লিখছেন শেষের দিকে আর সেইভাবে লিখছেন না। একেবারে বৌঠাকুরানীর হাট যে ভাষায় লেখা, ল্যাবরেটরির ভাষা সেই ভাষায় নয়। সুতরাং সময় পরিবর্তন হচ্ছে এবং ভাষাও এগিয়ে চলেছে, ভাষার পরিবর্তন সাধিত হচ্ছে আমাদের সব কিছুর সঙ্গে তাল রেখে। সুতরাং যেহেতু সবটার আলাদা আলাদা করে একটা নিজস্বতা ছিল, সেটা সম্পূর্ণভাবে এই সংক্ষিপ্ত পরিসরে দেখানো সম্ভব হচ্ছে না, তবুও সম্পূর্ণভাবে আধুনিক বাংলা ভাষার যে ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলো বিশেষভাবে দাগ ফেলে সেই জায়গাগুলো দেখানোর চেষ্টা করছি। আমি প্রথমেই আলোচনা করব আধুনিক বাংলা ভাষার ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য। আধুনিক বাংলা ভাষার প্রাথমিক বৈশিষ্ট্য হলো মানুষের দৈনন্দিন ব্যবহারের প্রচলিত গদ্য ভাষা সাহিত্যে স্থান করে নিল। প্রাথমিকভাবে সাধু গদ্য ও পরবর্তী সময় চলিত গদ্যের ব্যবহার শুরু হলো। সাধু ভাষায় ক্রিয়া, সর্বনাম ও অনুসর্গের যে পূর্ণতর দীর্ঘরূপ ছিল, সেটা ক্রমশ চলিত বাংলায় সংক্ষিপ্ত রূপ পেল। যেমন করিয়া ছিল, এই সাধু গদ্য চলিত গদ্যে হয়ে গেল করেছিল, বা তারও পরে করল, করেছে। এইভাবে আমরা দেখতে পাচ্ছি রূপগুলো পরিবর্তিত হচ্ছে। বা সর্বনাম তাহার, সেটা তার হলো, বা অনুসর্গ হইতে, সেখান থেকে হলো। এই রকম করে ক্রমশ এই দীর্ঘ রূপগুলো সংক্ষিপ্ত রূপে বিবর্তিত হলো। পরের বৈশিষ্ট্য হিসেবে আমরা বলতে পারি আধুনিক বাংলা ভাষায় অভিশ্রুতি বিশেষভাবে লক্ষণীয়। যেমন আগে যে অপিনিহিতির জায়গা ছিল, করিয়া থেকে কইরা হয়েছিল, সেই অব্যবহৃত রস্যই বা রস্যের উচ্চারণ আগে না হয়ে গিয়ে পরবর্তী সময় সন্ধির একটা প্রক্রিয়ায় রূপ লাভ পেল। আমরা দেখতে পাচ্ছি করিয়া থেকে কইরা থেকে করে হয়ে গেল। ঠিক একইভাবে মরিয়া থেকে মইরা থেকে মোড়ে হয়ে গেল। একইভাবে আধুনিক বাংলা ভাষায় স্বরসঙ্গতির প্রয়োগ দেখা যায়। যেমন হিসাব থেকে হিসেব, পূজা থেকে পুজো। আমরা দেখতে পাচ্ছি এগুলো সবই আমাদের উচ্চারণের কষ্ট লাঘবের একটা প্রক্রিয়া। অর্থাৎ আমাদের জিভ যত কাছাকাছি থেকে শব্দ উচ্চারণ করতে পারে, সেটাই একটা সুবিধাজনক জায়গা তৈরি করে, এবং সেই জন্যই আমরা স্বরসঙ্গতির প্রয়োগও দেখতে পাই। আমরা এরপর দেখতে পাই আধুনিক বাংলা ভাষায় সমীভবনের প্রয়োগ। আমরা দেখতে পাই প্রগত সমীভবন, পরাগত সমীভবন, অন্যান্য সমীভবন। আমরা দেখতে পাই এই যে সাধু রীতি বা সাধু গদ্য, সেখান থেকে যখন চলিত গদ্যে আসছে, এবং তখন মানুষের মুখের ভাষা অত্যন্তভাবে প্রাধান্য পাচ্ছে, এবং প্রাধান্য পেলে যেটা হচ্ছে, আমরা যেটা উচ্চারণ করছি সেটাই লেখা হয়ে যাচ্ছে। আমরা চন্দনকে চন্দন না বলে বলছি চন্দন। অনেকেই বলেন চন্দন পাতাটা কোথায় গেল, চন্দন না বলে চন্দন হয়ে গেল। তো এই যে জায়গাটা, অর্থাৎ বিষম বর্ণ, ন আর দ দুটো আলাদা বিষম ব্যঞ্জন ছিল, কিন্তু সেটাকে সম ব্যঞ্জনে নিয়ে আসার প্রবণতা তৈরি হয়ে গেল। যেমন আমরা দেখতে পাচ্ছি পদ্ম, উচ্চারণটা পদ্ম, পদ্ম, দ আর ম বিষম ব্যঞ্জন, কিন্তু আমরা উচ্চারণ করছি পদ্ম, কিন্তু উচ্চারণে কিন্তু পদ্মই রয়ে গেল। অর্থাৎ আমরা যখন বলছি তখন পদ্মই থাকছে, যদিও এই শব্দটা লেখার ক্ষেত্রে পদ্মই থাকছে, কারণ এটা মান্য শব্দ, বান্য বানান। কিন্তু কোনো কোনো জায়গায় আমরা দেখতে পাচ্ছি যখন কোনো আঞ্চলিক চরিত্রের মুখে সংলাপ বসানো হচ্ছে, তখন কিন্তু যদি সে পদ্ম দয় দয় উচ্চারণ করেই বলছে, সেই লেখাটাতে কিন্তু আমরা ত্রুটি দেখছি না। পরবর্তী পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি যে এই পর্বের বাংলা ভাষায় বর্ণদ্বিত্বের ব্যবহার দেখা গেল। যেমন ছোট থেকে ছোট্ট হয়ে গেল। ছোটটা ছিল ছোট, কিন্তু ছোট্ট বললে কোথাও যেন একটা তার থেকেও ছোট এই পরিপূর্ণতার জায়গাটা প্রকাশিত হলো। বা আমরা দেখতে পাচ্ছি পরের বৈশিষ্ট্য যে আধুনিক বাংলা ভাষায় অতীত ও ভবিষ্যৎকালে প্রথম পুরুষের ক্রিয়াপদে ব্যবহৃত সার্থিক ক লুপ্ত হলো। যেমন আগে ছিল করিলেক, হইবেক, এখন আর হইবেক বলার দরকার হলো না, এই সার্থিক ক লুপ্ত হলো নিষ্প্রয়োজনীয়তার কারণে, এবং হইবে হয়ে গেল। পরের বৈশিষ্ট্য আমরা বলতে পারি যে কোনো শব্দে ধ্বনির আগম ও ধ্বনিলোপ দুই আধুনিক বাংলা ভাষায় দেখা গেল। শব্দের আদি মধ্য অন্তে এই ধ্বনির আগমনও ঘটল, এবং ধ্বনি লোপের জায়গাও দেখা গেল। যেমন ধ্বনির আগমনের আমি কয়েকটা উদাহরণ দিতে পারি, যেটা অনেকেই বলে থাকেন। স্কুল না বলে স্কুল, স্টেশন না বলে স্টেশন, স্টোভ না বলে স্টোভ, আগে একটা ই স্বরধ্বনির আগমন ঘটে গেল।
বা রত্ন থেকে রতন ওই ত আর ন যুক্ত অবস্থায় ছিল, কিন্তু ত আর নয়ের মাঝখানে একটি অ স্বরধ্বনির আগমন ঘটে গেল। সত্যি, আমরা সত্যি বলি, সত্যি বলছি, কথাটা সত্য। তাহলে এই যে সত্য, তার সাথে একটা শেষে রস্যই যুক্ত হয়ে গেল। আমাদের মৌখিক কথোপকথনের আদলে এই ধ্বনি পরিবর্তনগুলো হলো, এবং এই ধ্বনি পরিবর্তনগুলো শুধুমাত্র মৌখিক কথোপকথনে থাকলো না, সেগুলো লিখিত রূপেও প্রাধান্য পেল। ঠিক একইভাবে আমরা দেখতে পাচ্ছি ধ্বনি যেমন এসেছে, ধ্বনি লুপ্তও হচ্ছে। যেমন অতসী থেকে তিসি হয়েছে, ফাল্গুন থেকে ফাগুন হয়েছে, সেটা কখনো ছন্দের খাতিরে হয়েছে, কখনো বা এমনি আমরা দেখতে পাচ্ছি যে মৌখিক ভাষার প্রবণতাতেই হয়েছে। আলোক থেকে আলো হচ্ছে। পরের বৈশিষ্ট্য হিসেবে আমরা বলতে পারি বর্ণ বিপর্যয়ের বহুল ব্যবহার আধুনিক বাংলার ভাষায় পাওয়া যায়। যেমন এটা অত্যন্ত একটা পরিচিত উদাহরণ, সেটা হলো কথাটা রিক্সা, কিন্তু আমরা অনেকেই বলে থাকি রিস্কা, রিস্কা করে গেছি, কিন্তু কথাটা রিস্কা নয়, রিক্সা। ঠিক একইভাবে অনেকে বলে ফাল মেরেছে, কথাটা লাফ থেকে এসছে, লাফ থেকে ফাল। এইভাবে বর্ণ বিপর্যয় হচ্ছে। আবার আমরা দেখতে পাচ্ছি আধুনিক বাংলা ভাষায় তদ্ভব শব্দের পদের মধ্যে অবস্থিত ঢয় শূন্য র এবং ডয় শূন্য রতে পরিণত হয়ে যাচ্ছে। যেমন বাড়াই থেকে বাড়ে, বাড়ে, একটা ডয় শূন্য রতে পেল, ঢয় শূন্য র ডয় শূন্য রতে পরিণত হলো। আধুনিক বাংলা ভাষার শব্দের শেষে ও মধ্যস্থিত হকার অনেক সময় লুপ্ত হয়ে গেল। শেষের হকার এবং মধ্যস্থিত, যেমন তাহার হয়ে গেল তার, মাঝখানের হটা লুপ্ত হলো। শিয়ালদহ, চাকদহ, এই দহর হটা লুপ্ত হয়ে গেল, শিয়ালদা হয়ে গেল। এরপর আমরা পাবো আধুনিক বাংলা ভাষার শব্দের অর্থের নানান পরিবর্তনের জায়গা দেখা গেল। অর্থাৎ শব্দগুলো আগে যে অর্থে প্রযুক্ত হতো, এখন আর সে অর্থে প্রযুক্ত হচ্ছে না। আমি একটা চার্ট করেছি পিপিটিতে, তোমরা দেখতে পাবে সেটা। আমি দেখছি যে মূল শব্দ এর আদি অর্থ কি ছিল, অর্থটা পরিবর্তিত হয়ে কোন অর্থে প্রযুক্ত হলো, এবং এর ধারাটা কি, কোন ধারায় পরিবর্তন হলো। ধরো আমি নিলাম মন্দির শব্দটা। মন্দির শব্দটাকে আগে বলা হতো, মন্দির মানেই বলা হতো গৃহ, মানে মম মন্দিরে আইসো, আমার ঘরে এসো, আমার গৃহে এসো। তাহলে মন্দিরটা গৃহ অর্থে ব্যবহার হতো, এখন মন্দিরটা দেবালয় অর্থে। মন্দির বললে আমরা আর কারোর বাড়ি বুঝি না, আমরা দেবালয় বুঝি। সুতরাং অর্থের উন্নতি হলো। বা মহাজন শব্দটা খুব পরিচিত শব্দ দেওয়ার আমি চেষ্টা করেছি। মহাজন শব্দটা আগে ছিল মহান যে জন, অর্থাৎ মহৎ ব্যক্তি, কিন্তু সেখান থেকে মহাজন শুনলে এখন মনে হয় সুদখোর, যে সুদে ব্যবসা করে। এখানে অর্থের অবনতি হয়ে গেছে। কালি, এই শব্দটা আমরা বলি পেনের কালি ফুরিয়ে গেছে, কালি আনতে হবে, বা প্রিন্টারের কালি ফুরিয়ে গেছে, কালি আনতে হবে। কিন্তু কালি মানে আগে ছিল কালো রঙের লেখার তরল পদার্থ, কিন্তু এখন আর কালো রং নেই। কালি মানে যে কোনো রঙের কালি হতে পারে, সেটা লাল, নীল, হলুদ, সবুজ, যে কোনো রঙের কালি হতে পারে। সুতরাং কালি শব্দের অর্থের বিস্তার ঘটেছে। মৃগ শব্দটা, মৃগ শব্দ আগে আমরা বলতাম যে মৃগয়া করতে গেছেন, অর্থাৎ পশু শিকার করতে গেছেন, অর্থাৎ মৃগ অর্থে ছিল পশু, কিন্তু এখন মৃগ অর্থে শুধুমাত্র হরিণ প্রযুক্ত হলো। এখানে অর্থের সংকোচন হলো, সীমাবদ্ধ হয়ে গেল অর্থটা। এরপরে আমরা দেখতে পারি সন্দেশ শব্দটা। আগে ছিল সন্দেশ, অর্থাৎ খবর, খবর পৌঁছে দাও, সন্দেশ পৌঁছে দাও। আমরা জানি সন্দেশ নামে একটি পত্রিকার কথা আমরা জানি, যেখান থেকে খবর আমরা পাচ্ছি। কিন্তু এখন সন্দেশ বললেই প্রথমেই মিষ্টি খাবারের কথা মনে পড়ে, বার্তা বা খবরের কথা নয়। এখানে অর্থের সংক্রম বা পরিবর্তন হয়ে গেছে। পরবর্তী ধাপে আমরা আধুনিক বাংলা ভাষার রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য আলোচনা করব। এই রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যের প্রথমেই আমরা দেখছি আধুনিক বাংলা ভাষায় সংযোজক ও বিয়োজক অব্যয়ের সাথে আলংকারিক অব্যয়ের ব্যবহার দেখা যাচ্ছে। সংযোজক এবং বিয়োজক অব্যয় আমরা জানি, এবং আর, ও, কিন্তু, এইগুলো, কিন্তু আলংকারিক অব্যয়ও কাজ করছে। কিরকম? যেমন তুমি তো কাজ করনি, তুমি কাজ করনি বললেই হতো, কিন্তু তুমি তো কাজ করনি, অর্থাৎ যে তো, এই যে অব্যয়টা ব্যবহার হলো, অর্থাৎ তুমি কাজ করনি, তোমার করার কথা ছিল কিন্তু তুমি করনি, তুমি তো কাজ করনি। এই তোটাতে তোমার করাটা আবশ্যিক ছিল, তাও তুমি করনি, এই ভাবটা কোথাও প্রকাশিত হচ্ছে, এবং আলংকারিক অব্যয়গুলো এই ভাব প্রকাশে বিশেষ সহায়ক হয়ে উঠছে। এই পর্বে যৌগিক ক্রিয়াপদের ব্যবহার লক্ষ্য করা যায়, যেমন গান করা, কাজ করা, দুটো ক্রিয়া একসাথে ব্যবহার হচ্ছে।
বা আধুনিক বাংলা ভাষার সমাপিকা ক্রিয়ার পরে ও অসমাপিকা ক্রিয়ার আগে নাবাচক শব্দের ব্যবহার লক্ষণীয়। যেমন সমাপিকা ক্রিয়া, আমি একটা উদাহরণ দিচ্ছি, মিথ্যে কথা বলো না। এই বলো না, এই বলোটা সমাপিকা ক্রিয়া, না বলে শেষ হয়ে যাচ্ছে, মিথ্যে কথা বলো না তুমি, সমাপ্ত হয়ে যাচ্ছে বাক্যটা। আর অসমাপিকা ক্রিয়া হচ্ছে কি, নাটা বলার আগে বসে যাচ্ছে, বলার পরে নয়, বলছে মিথ্যে কথা না বলে সত্যি কথা বলো। এই যে বলে, এই অসমাপিকা ক্রিয়ার আগে না বসছে। সুতরাং এইভাবে বাক্যের গঠনের পরিবর্তন হচ্ছে। পরের বৈশিষ্ট্য, আধুনিক বাংলা ভাষায় কারক বিভক্তিতে অনুসর্গের ব্যবহার দেখা যায়। যেমন ধনের চেয়ে প্রাণ বড়, অপাদান কারকে অনুসর্গ হচ্ছে। সকলের তরে সকলে আমরা, নিমিত্ত কারকে অনুসর্গ হচ্ছে, এখানে চেয়ে, তরে, এগুলো অনুসর্গের ব্যবহার অত্যন্ত বৃদ্ধি পাচ্ছে। পরের বৈশিষ্ট্য, এই পর্বে বিভক্তিহীন পদ বাক্যে ব্যবহৃত হয়। আমরা জানি বিভক্তিহীন পদ আসলে ঠিক আমরা বলি না, আমরা সেটাকে শূন্য বিভক্তি বলে ফেলি। সেটা হলো স্কুল পালানো ছেলে, মানে স্কুল থেকে সে পালিয়েছে, এখানে থেকে অনুসর্গের ব্যবহার করলাম না, বরঞ্চ স্কুল পালানো ছেলে একই অর্থে প্রযুক্ত হলো এবং শূন্য বিভক্তি দিয়ে আমি সেটাকে প্রকাশ করলাম। আধুনিক বাংলা ভাষায় পরের বৈশিষ্ট্য, গুলি, গুলা, গুলো, এগুলো দিয়ে বহুত্ববাচক পদের ব্যবহার দেখা যায়। এছাড়াও ওই শব্দের আগে, যে শব্দটাকে আমরা বহুবাচক বা বহুবচন করতে চাই, সেই শব্দের আগে অনেক বসাতে পারি, সবাই বসাতে পারি, সকল, বা একের বেশি কোনো একটা সংখ্যা দিয়ে আগেই তাকে বহুবচন গঠন করে দিলাম সেই শব্দটাকে। এই রকম বৈশিষ্ট্য আমরা দেখতে পারি। যেমন ছেলেগুলো, আমগুলো, বা আম শুধু আমি রাখলাম, আমের সাথে গুলোগুলি বসালাম না, তার আগে সংখ্যা বলে দিলাম 10টি আম, সেটাও বহুবচন হয়ে গেল। এই রকম করে আমরা বহুবচন করতে পারি। এরপরে আমরা দেখতে পাচ্ছি এই পর্বের বাংলা ভাষার ক্রিয়ার কাল 3টি। আমরা জানি বর্তমান, অতীত, ভবিষ্যৎ, এবং ক্রিয়ার ভাব দুটি, একটা নির্দেশক এবং একটা অনুজ্ঞা। আমরা কাউকে নির্দেশ করে বলতে পারি যে তুমি এটা করো, কিংবা আমরা এইভাবে বলতে পারি যে তোমাকে করতেই হবে। এইভাবে আমরা ক্রিয়ার ভাবকে পরিবর্তন করতে পারি। আমি পরের সেক্টরে ঢুকব, সেটা হলো আধুনিক বাংলার ভাষার বাক্য গঠনগত বৈশিষ্ট্য বা অন্বয়গত বৈশিষ্ট্য। অন্বয়, যে সম্পর্ক, অর্থাৎ একটা বাক্য শব্দ দিয়ে তৈরি হয়, অর্থপূর্ণ শব্দ দিয়ে, কিন্তু সেই শব্দগুলোকে আগে পদে পরিণত করতে হয়, তার সাথে রূপিমার রূপমূল লাগিয়ে তাকে যে পদে পরিবর্তন করে তারপরে বাক্যে সেই ক্রম ঠিক করে বসাতে হয়, তবে গিয়ে একটা বাক্যের গঠন হয়। তাই এটাকে অন্বয়গত গঠনও বা অন্বয়গত বৈশিষ্ট্য আমরা বলতে পারি। আমি তার প্রথম উদাহরণ দিচ্ছি। আধুনিক বাংলায় এবং এর সাহায্যে দুটি বাক্যের এবং ও অব্যয়ের সাহায্যে দুটি পদের সংযোজন রীতি দেখা যায়। যেমন অমল, বিমল ও কমল, আমরা এই প্রত্যেকটা শব্দকে জোড়া লাগাচ্ছি ও দিয়ে, আবার দুটো বাক্যকে জোড়া লাগাচ্ছি এবং দিয়ে, সেখানে আসবে এবং গান শোনাবে। পরের বৈশিষ্ট্য, আধুনিক বাংলা ভাষায় সরল, যৌগিক ও জটিল 3 রকম বাক্যেরই ব্যবহার দেখা যায়। আমরা জানি সরল বাক্যে একটা উদ্দেশ্য, একটা বিধেয় থাকে এবং উদ্দেশ্য ও বিধেয়ের সম্প্রসারণও থাকতে পারে। আমরা এখানে দেখতে পাচ্ছি স্বামী বিবেকানন্দ বেলুড় মঠ প্রতিষ্ঠা করেছেন, এটা একটা সরল বাক্য। আবার যৌগিক বাক্যে আমরা দেখতে পাই যে সংযোজক বা বিয়োজক অব্যয় দিয়ে দুটো বাক্যকে জোড়া লাগিয়ে দেওয়া হয়। যেমন ছেলেটি বুদ্ধিমান কিন্তু অলস, আমরা পেয়ে গেলাম একটি বাক্য। আবার জটিল বাক্যে আমরা জানি যে জটিল বাক্যে একটি উদ্দেশ্য, একটি বিধেয় থাকলেও তার সাথে একটি খণ্ড বাক্য একটা প্রধান বাক্যের উপর ডিপেন্ড করে থাকে। এখানে যেমন বলছি, এবং সম্পূরক শব্দ থাকতে পারে। যেমন যদি ভালো ফল করতে চাও তবে পড়াশুনো করো, তাহলে ফল করাটা যদি চাও তাহলে তোমাকে পড়াশুনো করতে হবে। প্রধান বাক্য পড়াশুনো করো, সেটা করলে কি হবে না, ভালো ফল হবে। সুতরাং এই যে যদি, তবে, এই সম্পূরক শব্দ এবং প্রধান বাক্যের উপর খণ্ডিত বাক্যের যে নির্ভরশীলতা, সেটা প্রতিষ্ঠিত হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি আধুনিক বাংলায় এই 3 রকম বাক্যেরই ব্যবহার দেখা যাচ্ছে। পরের বৈশিষ্ট্য, এই পর্বের বাংলা ভাষায় অসমাপিকা ক্রিয়া ব্যবহার করে একাধিক বাক্যকে একটি সরল বাক্যে পরিণত করার রীতি প্রচলিত আছে। যেমন আমরা যৌগিক বাক্যে দেখতে পাচ্ছি সংযোজক অব্যয় দিয়ে দুটো বাক্যকে একটা বাক্যে করা হচ্ছে, তেমনি অসমাপিকা ক্রিয়ার ব্যবহার করেও একাধিক বাক্যকে একটা বাক্যে করা যাচ্ছে। উদাহরণ হিসেবে বলতে পারি, সে কাজ শিখলো না, একটা বাক্য, সে চলে গেল। আমি এটাকে, এই যে শিখলো না, শেখা পরে এই ক্রিয়ার পরে নাবাচক শব্দ না বসিয়ে আমি যদি শেখার আগে বসিয়ে ফেলি নাবাচক শব্দ, অর্থাৎ সে কাজ না শিখে চলে গেল,
তাহলে একটি বাক্যেই আমার কাজ হয়ে গেল এবং অসমাপিকা ক্রিয়ার ব্যবহার করে আমি একটি বাক্যেই দুটো বাক্যের ভাব বিনিময় করতে পারলাম বা ভাব প্রকাশ করতে পারলাম। পরের বৈশিষ্ট্য, এই পর্বের বাক্যে অস্তিত্ববাচক ক্রিয়ার রূপটি বেশিরভাগ সময় উহ্য থাকে, যেটা ইংরেজিতে কিন্তু থাকে না। আমরা যেমন বলি যে হি ইজ মাই ব্রাদার, কিন্তু বাংলায় বলতে গেলে বলবো সে আমার ভাই। ওই হয় ইজ, তার যে হয়, সেই হয়টা আমরা বাংলায় আর বলি না। যেমন এখানে একটা উদাহরণ আমি দিই, আর একটা, সেটা হলো রবীন্দ্রনাথ ঠাকুর বিখ্যাত সাহিত্যিক, এখানে ছিলেন আমার বলার দরকার নেই। এই অস্তিত্ববাচক ক্রিয়াপদটি বাংলা ভাষায় অনেক ক্ষেত্রেই উহ্য থাকছে। আধুনিক বাংলা ভাষায় বিদেশি শব্দের আগমন লক্ষণীয়। আমরা জানি যে আমাদের রাজনৈতিক টানাপোড়েন বারবার আমাদের বাংলায় যে ঔপনিবেশিক প্রতিষ্ঠা হওয়া বা হাঙ্গামা বা আক্রমণ, বা আমরা যে অনেক বিদেশিদের প্রশাসনের তলায় পরাধীনতায় থেকেছি, ফলে তাদের শব্দ, তাদের ভাষা আমাদের বাংলা ভাষার ভেতরে এসে অনেকখানি পরিপূর্ণ হয়েছে। আমরা ইংরেজি শব্দ হিসেবে টেবিল, অফিস, কলেজ এগুলো পাই। পর্তুগিজ শব্দ হিসেবে আমরা চাবি, নোনা, গুদাম এই শব্দগুলোকে পাই। ফরাসি, আরবি এরকম অনেক শব্দ আমরা পাই, যে শব্দগুলো আদৌ এখন এমনভাবে শব্দভাণ্ডারে মিশে গেছে যে আদৌ আমরা কথা বলার সময় কোনটা বাংলা শব্দ আর কোনটা বিদেশি শব্দ তার পার্থক্য নিরূপণ এখন আমাদের পক্ষে আর সম্ভব হয় না। কিছু পরিভাষা হয়েছে, যেমন রিস্ট ওয়াচ, হাত ঘড়ি, এরকম করে আমরা, বা কিছু দেশজ রীতিতে নতুন রূপ পেয়েছে ইংরেজি, যেমন গার্ড থেকে গারদ হয়ে গেছে। তো এইরকমভাবে আমরা বিদেশি ভাষার প্রভাবে বাংলা ভাষাকে কিছু পরিবর্তিত হতে দেখি। পরের পয়েন্ট, আধুনিক বাংলা ভাষায় বাক্যের পদক্রম সর্বদা নির্দিষ্ট নয়। ভাব প্রকাশের জন্য কখনো কখনো তা বিন্যস্ত হয়, অর্থাৎ সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব এই ক্রম, বা সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এই ক্রম যে একই রকম থাকবে এমন নয়। যেমন আমি রুটি খাই রাতে হতে পারে, আবার আমি এটাও বলতে পারি আমি রাতে রুটি খাই, বা আমি রাতে খাই রুটি। এই রকম বিভিন্ন পদক্রমে আমরা পরিস্থিতি অনুযায়ী বিভিন্ন শব্দের উপরে ট্রেস দিয়ে আমরা পদক্রমের পরিবর্তন করে বাক্যের একই অর্থ প্রকাশ করতে পারি। পরের বৈশিষ্ট্য, এই পর্বের বাংলা বাক্যে বিশেষ্য বিশেষণ পদের অবস্থানগত পরিবর্তনও লক্ষণীয়। সাধারণত বিশেষণ বসে বিশেষ্য পদের আগে, কিন্তু আধুনিক বাংলায় বিশেষত পদ্য ছন্দের খাতিরে বা গদ্যের ক্ষেত্রে ভাবের খাতিরে এই অবস্থান পরিবর্তন হতে পারে। আমরা সাধারণ বলি কি সুন্দর টুকটুকে লাল ফুল, তাহলে ফুলটা বিশেষ্য, তার বিশেষণ হিসেবে আমরা লাল, এবং লালেরও বিশেষণটা কেমন, টুকটুকে। কিন্তু এই ঠিক এটা না বলে আমরা পুরো উল্টোটাও বলতে পারি, আমরা বলতে পারি ফুলটা টুকটুকে লাল, আমরা বলতেই পারি, তাতে আমাদের ভাব প্রকাশের কোনো বাধা হয় না। সুতরাং পদক্রমের এই যে বিন্যাস, যে বিশেষণকে বিশেষ্যের আগেই বসতে হবে, এই বিন্যাস সর্বদা আধুনিককালে রক্ষিত হচ্ছে না এবং তার প্রয়োজনও নেই। পরে আমরা ছন্দগত একটা বৈশিষ্ট্য বলতে পারি, যে আধুনিক বাংলা ভাষার পদ্যে ও কবিতায় ব্যবহৃত ছন্দ পয়ার, ত্রিপদী, অক্ষরবৃত্তে আর থেমে না থেকে নতুন নতুন ছন্দকে সঙ্গী করে এগিয়ে চলল। আমরা গদ্য ছন্দ পাচ্ছি, আমরা মুক্তক ছন্দ পাচ্ছি, এবং একই সাথে আমরা মাত্রাবৃত্ত, স্বরবৃত্তেরও বহুল ব্যবহার দেখতে পাচ্ছি। এক্ষেত্রে একটা কথা বলা খুব প্রয়োজন, যে এই যে আধুনিক বাংলায় গদ্যের যে ক্রমবিস্তার, সেখানে পরবর্তী সময় যেমন রবীন্দ্রনাথ মুক্তক ছন্দ ব্যবহার করছেন, গদ্য ছন্দ ব্যবহার করছেন, বা তারও আগে কিন্তু প্রমথ চৌধুরী তার সবুজপত্র পত্রিকায় এই যে গদ্য ভাষার যে চলন তৈরি করে দিল, এবং সেখানে রবীন্দ্রনাথের বলাকা প্রকাশিত হলো, বলাকা কাব্যগ্রন্থের কবিতাগুলো প্রকাশিত হচ্ছে। তো সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এই গদ্যের চলন যেন, বা পদ্যের চলন যেন অনেকখানি বদলে গেল, একটা নতুন বেশ মুক্ত আবহাওয়া দেখা গেল। সেখানে ভাব প্রকাশ এবং তার ভেতরের যে কথা, মানুষকে জানানোর যে প্রয়াস, যে বার্তা, সেটাই যেন মূল হয়ে উঠল। কোথাও বার্তা প্রকাশের ক্ষেত্রে ওই অন্তমিল বা চরণান্তিক মিল, পদান্তিক মিল যেন কোথাও অন্তরায় না হয়ে দাঁড়ায়, সেদিকে সর্বদা লক্ষ্য রাখা হলো বাংলা গদ্য এবং পদ্যের ছন্দের ক্ষেত্রে। আমি এই গোটা বিষয়টার সারসংক্ষেপ হিসেবে এটা বলতে পারি যে আসলে এই যে বিস্তৃত আধুনিক ভাষার যে সময়কাল, সেই সময়কালে ভাষাও একরকম ছিল না। সেটা আমি আগেও বলেছি। প্রাথমিকভাবে সাধু গদ্যের যে বিস্তার, পরবর্তী সময়ে চলিত গদ্যের যে বিস্তার, এবং তারপরেও যে আমাদের মৌখিক কথা বলার ধরনকে আয়ত্ত করে যে বিস্তার, সেই বিস্তারের পথটা একরৈখিক নয়।
সেখানে নানানভাবে এই বিস্তারের গতি পরিবর্তিত হয়েছে। ফলে বাংলা ভাষার উদ্ভব এবং ক্রমবিকাশের রূপরেখা ধরে যদি সেগুলো আমরা জেনে নিই, তাহলে সেটা আমাদের পক্ষে একটা নতুন জানার বা একটা কৌতূহলের জায়গা তৈরি করবে যে আমরা ঠিক যে ভাষাটায় কথা বলছি সেই ভাষাটা আগে কেমন ছিল, একেবারে সেই প্রাচীন সময়ের ভাষা কিভাবে আমাদের এই বাংলা ভাষায় রূপ পেল সেটা আমরা তার ঐতিহাসিক জায়গাটা আমরা দেখতে পারবো। এবং যেহেতু এই আধুনিককালের সময়টা অনেক দীর্ঘ, তাই আবশ্যিকভাবেই এই পর্বকে কতগুলো ভাগ করে নেওয়া হয়েছে এবং সেগুলো সেই বৈশিষ্ট্যগুলো কালের নিয়মেই স্বতন্ত্র হয়ে উঠেছে। এবং সামগ্রিকভাবে এই পর্বের ভাষার মূল বৈশিষ্ট্যগুলোকে ধ্বনিতাত্ত্বিক, রূপতাত্ত্বিক, অন্বয়তাত্ত্বিক এবং ছন্দগত এই সব বৈশিষ্ট্যের নিরিখে সুনির্দিষ্টভাবে দেখানোর প্রয়াস করা হলো, যাতে আধুনিক বাংলার মূল স্বরটি ধরা পড়ে। এই বিষয়টি যারা পরীক্ষার জন্য প্রস্তুতি নেবেন তাদের জন্য এই বিষয়টি থেকে যেভাবে প্রশ্ন আসতে পারে সেগুলো হলো যে আধুনিক যুগের বাংলা ভাষাকে কিভাবে কালগত দিক থেকে বিভক্ত করা যায়, অর্থাৎ একেবারে সূচনা পর্ব থেকে আজকের সময় পর্যন্ত কিভাবে আধুনিক বাংলা বিবর্তিত হলো, বা আধুনিক যুগের বাংলা ভাষার শব্দভাণ্ডারের বৈশিষ্ট্যগুলো কি, বা আধুনিক যুগের বাংলা ভাষার ধ্বনিতাত্ত্বিক, রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যের উদাহরণ সহ আলোচনা করুন, কিংবা আধুনিক যুগের বাংলা ভাষার অন্বয়তাত্ত্বিক বৈশিষ্ট্যগুলো কি বা কিভাবে পরিবর্তিত হচ্ছে সেই ক্রমগুলো সেগুলো দেখান, বা উদাহরণ সহযোগে আধুনিক যুগের বাংলার পুরো ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি নিজের মতো করে উদাহরণ সহযোগে লিখুন। এই রকম প্রশ্ন আমরা পেতেই পারি। এরপর এই বিষয়টি জানার জন্য যে যে বইগুলোর প্রয়োজন সেই বইগুলো পিপিটিতে দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো বা আপনারা দেখে নিতে পারেন যে কোন কোন বই পড়লে এই বিষয়টিকে সুন্দরভাবে রপ্ত করা যাবে বা এই বিষয়ে জানার আগ্রহ আরও বৃদ্ধি পাবে। ধন্যবাদ।